সারা দেশে বই উৎসবে ৩৫ কোটি নতুন বই বিতরণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। আজকেই পড়বো, এখন বই পেয়ে খুব আনন্দ লাগছে আমার। প্রথমে সবগুলো বই দেখি, বইগুলোর গন্ধ শুকি, একটা অন্যরকম একটা আনন্দ। বিনামূল্যে বই বিতরণে বিশ্বে উদাহরণ বাংলাদেশ। এত কষ্ট করে এতগুলি বই কেন ছাপায় বলো? তোমাদের জন্য। শীতের সকালে প্রাথমিকের হাজার হাজার শিশু এলেও অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত মন্ত্রী। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতাহীন এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৩রা জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা, তথ্য ইনুর। ১০ জানুয়ারির মধ্যেই মন্ত্রিসভা, জানালেন ওবায়দুল কাদের। সরকারি নাকি বিরোধী দল, সিদ্ধান্ত হয়নি জাপান। মালিবাগের সড়ক দুর্ঘটনায় ২ নারী পোশাক শ্রমিক নিহত। প্রতিবাদে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, আগুন। ১৫ জানুয়ারির মধ্যে বসছে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান, দৃশ্যমান হবে ৯০০ মিটার। এ মাসেই শুরু হবে রোড স্ল্যাব বসানোর কাজ। বর্ণিল আতশবাজি আর রঙিন উৎসবে দেশে দেশে নতুন বছর বরণ। পুরনোকে ভুলে নতুন দিনের প্রত্যাশা, বাংলাদেশেও আনন্দ উৎসব। নতুন বছরের প্রথম দিনেই বই উৎসবের আনন্দে ভাসছে কোটি শিক্ষার্থী। এর মধ্য দিয়ে সারা দেশের স্কুলগুলোতে উদযাপন করা হচ্ছে নতুন বছরের প্রথম দিনটি। সকালে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল ও কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বই উৎসবের উদ্বোধন করেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত। এবার সারা দেশের স্কুলগুলোতে ৪,২৬,০০,০০০ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হয়। এ যেন এক বইয়ের ভুবন, হাতে হাতে বই আর চোখে স্বপ্ন আকাশ ছোঁয়ার। লাল সবুজে ফুটে ওঠা এক টুকরো আগামীর বাংলাদেশ। শীতের পরশ মাখা স্নিগ্ধ সকাল, আনন্দ উচ্ছ্বাস আর উদ্দীপনায় ভরা। বছরের প্রথম দিন রঙিন বই হাতে পাওয়ার রীতি এ তো চিরচেনা। তবু হাতে যখন নতুন বই, আনন্দ তখন বিহঙ্গের মতো উঠছে আকাশে। নির্ভুল বইয়ে গড়ে উঠবে স্বপ্নের আগামী, বিকশিত হবে সমৃদ্ধির বাংলাদেশ, এমনটাই জানালো ক্ষুদে শিক্ষার্থীরা। বইয়ের ভিতরে অনেক পড়া আছে, যেমন মহাজগতের অনেক কিছু আছে, এগুলো ভালো লাগে পড়তে। প্রথমে সবগুলো বই দেখি, বইগুলোর গন্ধ শুকি, একটা অন্যরকম একটা আনন্দ। বঙ্গবন্ধু আমাদের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমার ইচ্ছা সেনাবাহিনীতে ঢোকার, যাতে দেশের জন্য কিছু একটা করতে পারি বড় হয়ে। বিজ্ঞান পড়তে ভালো লাগে, বিজ্ঞান অনেক মজার পরীক্ষা আছে, আমার এসব পরীক্ষা করতে ভালো লাগে। বাংলা সাবজেক্ট বেশি প্রিয়, ওখানে অনেক মজার এবং ঐতিহ্যবাহী কাহিনী থাকে। বই পেয়েছি নতুন ক্লাসে, আর দেশের জন্য তো পড়েই কিছু করব। বই পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবো এবং ভবিষ্যতে আমরা এই দেশটাকে পরিচালনা করব। আজকেই পড়বো, এখন বই পেয়ে খুব আনন্দ লাগছে। আরো বই পাবো, বাসায় গিয়ে খুব আগ্রহ নিয়ে বইগুলো পড়বো। মঙ্গলবার সকালে আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বিনামূল্যে বই বিতরণে বাংলাদেশ বিশ্বে অনন্য নজির স্থাপন করেছে। আমরাই কেবলমাত্র এই কাজে সফল হয়েছি এবং সারা দুনিয়ায় উদাহরণ স্থাপন করতে সক্ষম হয়েছি। জগতের বুকে একটা নতুন বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, দারিদ্র, ক্ষুধা, অভাব নির্মূল হয়ে যাবে। বই উৎসবে এবার 4,26,00,000 শিক্ষার্থীর হাতে 35,21,00,000 বই তুলে দেওয়া হচ্ছে। নতুন বইয়ে মলা তুলছে নতুন জ্ঞানের খোঁজে আগামীর প্রজন্ম। আনন্দের ঝিলিক তাই সবার চোখে মুখে। আগামীর বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলার দীপ্ত শপথ তাদের কণ্ঠে। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর হাত থেকে নতুন বই নেওয়া হলো না হাজারো শিশুর। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বই উৎসবের নির্ধারিত আয়োজনে উপস্থিত ছিলেন না তিনি। তবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, কথা সাহিত্যিক আনিসুল হক ও জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিল তারা। রাশেদ বাপ্পির রিপোর্ট।
শীতের তীব্রতা উপেক্ষা করে এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অপেক্ষা করছিল প্রাথমিক পর্যায়ের হাজারো শিক্ষার্থী। মন্ত্রী এসে হাতে তুলে দেবেন নতুন বই। সেই ইচ্ছা অবশ্য পূরণ হয়নি তাদের। প্রায় 1.5 ঘন্টা পর জানা গেল আসবেন না মন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে মোবাইল ফোনে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান মোস্তাফিজুর রহমান। তবে শিশুদের অভ্যর্থনা জানাতে প্রস্তুত ছিল বাদক দল। বাদ্যের তালে তালে মাঠে প্রবেশ করে আগামীর স্বপ্ন সারথীরা। পরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, কথা সাহিত্যিক আনিসুল হক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপস্থিতিতে শুরু হয় অনুষ্ঠান। শিক্ষার্থীদের নানা পরিবেশনা মুগ্ধ হয়ে উপভোগ করেন অতিথিরা। শিশুদের হাতে বই তুলে দিয়ে আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার উপদেশ দেন তারা। ছেলেরা জেগে উঠেছে, মেয়েরাও জেগে উঠেছে। এই জন্য আজ থেকে 10 বছর পরে, 20 বছর পরে বাংলাদেশটা হবে একটা সোনার দেশ, সোনার বাংলা। এত বই পৃথিবীর কোন দেশ ছাপায় না, কোন দেশ ছাপাতে পারবেও না, শুধু বাংলাদেশ পারবে। কেন এটা করা হয় বলো? এত কষ্ট করে এতগুলি বই কেন ছাপায় বলো? তোমাদের জন্য। তোমরা বইটা পড়বে তো? আশা করি তোমরা সবাই পড়াশোনায় মনোনিবেশ করবে, সাথে সাথে খেলাধুলাটাও করতে হবে। দুইটা জিনিসই একসাথে চালাতে হবে এবং সবগুলোতেই ভালো করতে হবে। গুণীজনদের হাত থেকে বই পেয়ে আনন্দের কমতি ছিল না শিক্ষার্থীদের। এই আনন্দের ভাগীদার শিক্ষক ও অভিভাবকরাও। থেকে পড়ে উঠেছি, বই নিয়ে বাসায় যাব, যে পড়ালেখা করে বড় হয়ে ডক্টর হব। নতুন বই পেয়ে অনেক খুশি লাগতেছে। নতুন বইয়ের গল্পগুলো পড়বো, ছবিগুলো তো অবশ্যই দেখবো এবং কবিতা তো অবশ্যই পড়বো। নতুন বইটা হাতে পাওয়ার পর বাচ্চাদের আগ্রহ অনেক বাড়ে পড়ালেখার প্রতি এবং তারা স্কুলে আসার ঝোঁকটা বেড়ে যায়। বছরের প্রথম দিনে শীতের সকালে শিক্ষার্থীদের হাতে বই, হাতে হাতে নতুন বই আর সম্মিলিত উল্লাস। এই উল্লাসই শিক্ষায় এগিয়ে যাওয়া বাংলাদেশের স্মারক। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের জন্য দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজও বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন। দুপুরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান নবনির্বাচিত সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন। শুভেচ্ছা জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিও। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। বিশ্ব নেতারা টেলিফোনে শেখ হাসিনার সঙ্গে কথা বলে কুশল বিনিময় করেন। এর আগে চীন, ভারত, নেপাল সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান আওয়ামী লীগ প্রধানকে অভিনন্দন জানান। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন ৩রা জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। আর 10ই জানুয়ারির আগেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির ভূমিকা কি হবে সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত বলে জানিয়েছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন ও এর পরবর্তী বিষয় নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি আশা প্রকাশ করেন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা বিএনপি ঐক্যফ্রন্টের নির্বাচিত সদস্যরা জনরায় মেনে নেবেন। নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা নির্বাচনে অংশগ্রহণ করেও তারা নির্বাচনে প্রয়োজনীয় প্রস্তুতি তারা প্রদর্শন করেন। মন্ত্রীদের শপথ, তার আগে এমপিদের শপথ, গ্যাজেট, রাষ্ট্রপতি আহ্বান জানাবেন, সবকিছু মিলিয়ে আমার মনে হয় 10 জানুয়ারির আগেই সম্পন্ন হবে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের তারিখ জানিয়ে বলেন বিএনপির মনোনয়ন বাণিজ্য এবং জামায়াতের সঙ্গে আঁতাত করায় তাদের ভরাডুবি হয়েছে। বিএনপি এবং জামাতের সঙ্গে পার্টনারশিপের অশান্তির যে রাজনীতি অনুসরণ করেছে, এই ভুল রাজনীতির জন্যে তাদের এই ভরাডুবির ঘটনা ঘটেছে। 3 তারিখে সংসদ সদস্যরা শপথ নেবেন, তার আগেই কালকেই গেজেট হয়ে যাবে। সুতরাং মহাজোটের সরকার গঠন হতে যাচ্ছে, এটা অধারিত। অন্যদিকে জাতীয় পার্টির কার্যালয়ে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা জানান সংসদে জাতীয় পার্টির ভূমিকা কি হবে তা নির্ধারিত হবে বুধবারে শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকে। আগামীকালকের সংসদ সদস্য এবং আমাদের প্রেসিডিয়াম মেম্বার আমরা বসে আলোচনা করে সিদ্ধান্ত নিব যে আমাদের রাজনীতিটা কোন দিকে যাবে।
আমরা সরকারের সঙ্গে থাকবো কি আমরা সরকারের সঙ্গে থাকবো না। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। তদন্ত শেষ হওয়ার 4 বছরেও যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার না হওয়ায় তদন্ত সংস্থার ক্ষোভ। জাতীয় নির্বাচনে একজন জামায়াত নেতারও নির্বাচিত হতে না পারা মুক্তিযুদ্ধের চেতনার বিজয় হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। তাদের মতে অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী ভোটাররা এবার ব্যালটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন কোনো দেশবিরোধীকে তারা সংসদে দেখতে চান না। আতিকুর রহমান তমালের রিপোর্ট। 2013 সালে গণমানুষের এই জাগরণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ চান তারা। সেই দাবির মুখেই রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল হয় জামায়াতে ইসলামের। তারপরও বিএনপির হাত ধরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষে শ্রয় পায় জামায়াত। কিন্তু ৭১-এর চেতনার বাংলাদেশে ঠাঁই পায়নি পরাজিত পাকিস্তানি শক্তির এই দোসর। ভোটের মাঠে জামায়াতের 25 প্রার্থীর মধ্যে একজনও সুযোগ পাচ্ছে না সংসদে বসার। বিশিষ্টজনেরা বলছেন 30 লাখ শহীদের রক্তের ঋণ শোধের ধারাবাহিকতায় এসেছে এ জয়। এটা আমি মনে করি যে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের একটা বড় বিজয়, আমাদের শহীদ জননী জাহানারা ইমামের আন্দোলনের একটা বড় বিজয়, এবং এই বিজয়ের প্রধান রূপকার আমাদের তরুণ সম্প্রদায় যারা এবার প্রথম ভোট দিয়েছে। 86-তে প্রথম জিয়াউর রহমানের হাত ধরে সংসদে বসার সুযোগ পেলেও মন্ত্রিসভায় জামায়াত ঠাঁই পায় 2001-এ। কিন্তু 2018-এর জনরায় দেখিয়ে দিল বয়কট হয়েছে জামায়াত। আমাদের দেশের নতুন প্রজন্ম, নবীন প্রজন্ম তারা সবসময় মৌলবাদ বিরোধী, জঙ্গিবাদ বিরোধী, তারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে। এবং শুধু নবীন প্রজন্মের কথা কেন বলবো, দেশের অধিকাংশ জনগণ তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে। লড়াইটা ছিল স্বাধীনতার পক্ষ বিপক্ষ, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, এবং সেখানে তরুণরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। জামায়াত ছাড়া নির্বাচনে এলে হয়তো ভোটের মাঠে আরো ভালো করত ঐক্যফ্রন্ট, এমন মত অনেকের। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন নিজে বলেছেন ভোটের 2-3 দিন আগে যে জামাত যদি ঐক্যফ্রন্টে এসে নির্বাচন করার কথা উনি আগে জানতেন তাহলে তিনি ঐক্যফ্রন্টে যোগ দিতেন না। তো এই কথাতেই তো বোঝা যায় যে খোদ ঐক্যফ্রন্টের ভেতরেই জামাত বিরোধিতা কত তীব্র। রাজনীতির মাঠে আর যাতে জায়গা না পায় যুদ্ধাপরাধী এই সংগঠন, এটাই এখন গণদাবি। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সাভারের তেঁতুলছড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে চলে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। ৭১-এর ঘাতক এবং আলবদরদের সাথে যারা বন্ধুত্ব করে, যাদেরকে সাথে নিয়ে যারা চলে, তাদেরকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ মানুষ ঘৃণা ভরে এইবার এই নির্বাচনের মধ্য দিয়ে। এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তির যে একটা বিভাজন ছিল দীর্ঘদিন যাবৎ, আমি মনে করি এই বিভাজনের চিরতরে খতম করেছে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ। অনেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির এই গণজোয়ার বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। তারা নির্বাচনে প্রার্থিতা দিয়েছে ঠিকই, কিন্তু তারা কোনো প্রচারাভিযান চালান নাই, তারা পোস্টার লাগান নাই, তারা এজেন্ট দেন নাই, এবং ইচ্ছাকৃতভাবে কেবলমাত্র প্রার্থিতা হয়েই তারা দূরে সরে গেছেন। এবং প্রার্থিতা হওয়ার মধ্য দিয়ে তারা একটা ষড়যন্ত্র করেছেন এবং কূটকৌশল তাদের একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জাতীয় আন্তর্জাতিকভাবে। রাজধানীর মালিবাগে বেপরোয়া বাস চাপায় 2 নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দোষীদের বিচার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তার সহকর্মীরা। এ সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ঘাতক বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় বাস চাপায় 3 পথচারী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে 2 নারীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2টার দিকে রাস্তা পারাপারের সময় সুপ্রভাত পরিবহনের বেপরোয়া একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে মালিবাগের এমইএস ফ্যাশন নামের একটি পোশাক কারখানার কর্মী নাহিদা পারভিন ও মিম আক্তার ঘটনাস্থলেই মারা যান।
দুপুরবেলা লাঞ্চে বাসায় আসছে, খাওয়া দাওয়া করে যাবার সময় রাস্তা পারাইতে যাইয়া বাসের নিচে পড়ে মারা গেছে। সুপ্রভাত গাড়িতে মাইরা দিয়েছে জায়গায় স্পটেড ডেড দুটোটা মেয়ে। দুই সহকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সড়কে নেমে আসে বিক্ষুব্ধ গার্মেন্টস কর্মীরা। সড়ক অবরোধ করে সুপ্রভাত সহ বিভিন্ন পরিবহনের কিছু বাসে ভাঙচুর করা হয়, আগুন দেওয়া হয় আরো কয়েকটি বাসে। গাড়ি ওভারটেক করে, দূরে চালায়, এটি চলবো না। ঠিক আছে, যে আমাদের ভিডিও আছে। গাড়ি চালকের এটা সুষ্ঠু বিচারক। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘাতক বাস ও দোষী চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চালক সবাই আটক আছে। এখন পরিস্থিতি আগে ঠান্ডা হোক, সবাইকে ধৈর্য ধরতে বলেন, কেউ যেন কোনো উস্কানিতে কান না দেয়। প্রায় 2 ঘন্টা পর মালিবাগ মৌচাক এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে নতুন স্প্যান বসানোর বিষয়ে রিপোর্ট। দীর্ঘ 6 মাস বিরতির পর 15ই জানুয়ারির মধ্যে বসছে পদ্মা সেতুর 6ষ্ঠ স্প্যান। ফলে দৃশ্যমান হবে একসঙ্গে 900 মিটার সেতু। শুধু তাই নয়, এরপর প্রতি মাসে কমপক্ষে 1টি করে স্প্যান বসানোর পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন প্রকৌশলীরা। এছাড়া সেতুর স্প্যানে রেল স্ল্যাবের পর এবার এ মাস থেকেই শুরু হবে রোড স্ল্যাব বসানোর কাজও। বিস্তারিত জানাচ্ছেন এহসান চুয়েল। জাজিরা প্রান্তের 6টি পিলারে সেতুর 5টি স্প্যান বসানো হয় গত বছরের সেপ্টেম্বর মাসে। এরপর নদী জুড়ে শেষ হয়েছে আরও 9টি পিলারের কাজ। আগামী জুন মাসের মধ্যে পুরো শেষ করার লক্ষ্য নিয়ে এর মধ্যে অর্ধেকের বেশি কাজ শেষ হয়েছে আরও 14টি পিলারের। নতুন স্প্যান বসাতে হবে প্রথম 5টির সঙ্গেই, তাই আগের 37 নম্বর পিলারের পাশেই তৈরি করা হয়েছে 36 নম্বর পিলারটি। ধূসর রং করা শেষে মাওয়াইয়ার্ডের বাইরে এনে অপেক্ষমান 6ষ্ঠ স্প্যানটিও। পিয়ার রেডি, কিন্তু আমরা এখন স্প্যানও রেডি, কিন্তু আমরা ট্রান্সপোর্ট করতে পারছি না। ওইটার জন্য আমাদের একটু, তাই এটা আশা করছি যে জানুয়ারির ফার্স্ট উইকে না হলেও সেকেন্ড উইকে ইনশাআল্লাহ অবশ্যই হবে। নদীতে 6.15 কিলোমিটার সহ পুরো পদ্মা সেতুর দৈর্ঘ্য 9.5 কিলোমিটার। স্প্যানগুলোর নিচের অংশে রেল এবং উপরের অংশে গাড়ি চলার জন্য বসানো হবে 3000 করে স্ল্যাব। চলতি মাস থেকে শুরু হবে 22 মিটার প্রস্থের 6 লেনের রোড স্ল্যাব বসানোর কাজ। রেলওয়ের প্রায় 1000-এর উপরে গার্ডার হয়ে গেছে, 3000-এর মধ্যে প্রায় 1200-এর মতো হয়ে গেছে। রোডেরও কয়েকশো, রোড একটু পিছনে আছেন, 300-400-এর মতো হয়ে গেছে। তো এটা এখন কন্টিনিউয়াস চলতেছে। প্রকল্প সূত্রে জানা গেছে মূল সেতুর কাজ হয়েছে 72 ভাগ আর নদী শাসনের কাজ হয়েছে 48 ভাগ। কথা ছিল এতদিনে পুরো সেতুর কাজ শেষ হয়ে আসার, কিন্তু এরপর বদলেছে নকশা, পাল্টেছে পরিকল্পনা, আর তাই বেড়েছে সময়। প্রাথমিক এইসব প্রতিকূলতা কাটিয়ে প্রথম মডিউলের 5টি স্প্যানের পর দ্বিতীয় মডিউলে স্প্যান বসাতে বিরতি পড়েছে 6 মাসের বেশি। তবে আশার কথা, চলতি মাস থেকে প্রতি মাসে 1টি করে স্প্যান বসানো সম্ভব হবে। ফলে পদ্মা সেতুর কাজে গতি আসবে না, পুরো সেতু দৃশ্যমান করার বিষয়টি আরও অনেক বেশি বাস্তব হয়ে উঠবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। তদন্ত শেষ হওয়ার 4 বছর অতিবাহিত হলেও যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সকালে ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে ব্রিফিংয়ে ক্ষোভ প্রকাশ করেন তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান। ইটস এ ক্রিমিনাল অর্গানাইজেশন, তারপরে আমরা তার দলটাকে দেশ তার নামেই থাকবে, এই নামেই থাকবে না, সেইটা তদন্ত করে আমরা রেখে দিয়েছি। তো আমিও তো চাইবো যে এটা একটা সুরা হওয়া উচিত। মেজর মান্নান সম্পর্কে লিখিত কোনো অভিযোগ আমাদের কাছে নেই। এখন পত্রিকা যেহেতু এসছে, অবশ্যই এটা আমাদের দায়িত্ব, আমরা খোঁজ এটা নেব আর কি। কাদা ছোড়াছড়ি করার একটা চেষ্টা এখানে আমাদের জানা মতে এই তালিকার মাঝে আমাদের কাছে যে 7,000 লোকের নামে যে কমপ্লেন আছে, বা পাকিস্তান আর এই যে 195 বা 200 জনের যে তালিকা আছে, আমরাও যে তদন্ত কিন্তু আমরাও করেছি, তাতেও এই যারা এদের নাম আছে তাদের ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নাই। নতুন বছরের প্রথম দিনটি উপভোগ করতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে এসেছেন হাজারো পর্যটক। বছরের প্রথম দিনটি পর্যটকরা প্রত্যাশা করছেন আগামীর বাংলাদেশ হোক সুখী, সমৃদ্ধ, শান্তির দেশ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজার, যেখানে উৎসব আর উপলক্ষই মানি হাজার হাজার পর্যটকের ছুটে আসা। তাই তো বছরের প্রথম দিনটি তো তার ব্যতিক্রম হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে হাজার হাজার পর্যটক। আগত
পর্যটকদের একটি আশা, নতুন দিনের নতুন স্বপ্ন, এগিয়ে যাক শান্তির বাংলাদেশ। সুন্দর একটা বাংলাদেশের প্রত্যাশা করি, যেখানে শান্তি এবং শান্তি। জনগণ যেন সবসময় ভালো থাকে, দেশের মানুষ শান্তিতে থাকে। বছরের শুরুতে এখানে এসে আমার খুব ভালো লাগছে। সবার একটা উৎসব মুখর একটা আনন্দ, একটা পরিবেশ এখানে বিরাজ করছে। আমরা আসলাম সুদূর প্যারিস থেকে, এখানে আমরা উদযাপন করলাম ইংরেজি নববর্ষ। এদিকে নতুন বছরকে কেন্দ্র করে স্বপ্ন বুনছেন সৈকত এলাকার ব্যবসায়ীরা। তারা বলছেন নতুন বছরটি হবে ব্যবসায়ী বান্ধব। নতুন বছরের স্বপ্ন দেখতেছি, ব্যবসা বাণিজ্য একটু সুন্দর হবে, সুন্দর বান্ধব হবে। আশা করতে যাতে সামনে নতুন বছর আমাদের ভালো যায়। নতুন বছর ব্যবসা বাণিজ্য সুন্দর এবং পরিবেশ বান্ধব ব্যবসা হবে। আর হোটেল মালিকরা বলছেন নতুন বছরে এগিয়ে যাক কক্সবাজারের পর্যটন শিল্প, ভূমিকা রাখুক দেশের অর্থনীতিতে। কক্সবাজারে যদি পর্যটন শিল্প সমৃদ্ধ হয়, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের অর্থনীতির চাকাও সমৃদ্ধশালী হবে। এদিকে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে সৈকত এলাকায় নিয়োজিত রয়েছে 2 শতাধিক ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খারাপ আবহাওয়া উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের মানুষ বর্ণিল আয়োজনে স্বাগত জানিয়েছে খ্রিস্টীয় নববর্ষকে। 2019কে বরণ করে নিতে রং বেরঙের আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে নিউ ইয়র্কের আকাশ। যুক্তরাষ্ট্রে নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসবে সামিল হন প্রবাসী বাংলাদেশিরাও। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। 2019 সালকে বরণের এই দৃশ্য নিউ ইয়র্কের টাইম স্কয়ারের। ভৌগোলিক অবস্থানে সবচেয়ে পশ্চিমের দেশ হওয়ায় সবার শেষে নতুন বছরকে বরণ করে যুক্তরাষ্ট্র। চোখ ধাঁধানো আতশবাজি আর রং বেরঙের কাগজে ঝলমলে টাইম স্কয়ার যেন আরো বর্ণিল হয়ে ওঠে। নিউ ইয়র্কে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা সত্যি অনেক আনন্দ করছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরকে বরণ করে নেয়ার উৎসবে সামিল হন প্রবাসী বাংলাদেশিরাও। খুব ভালো লেগেছে, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আতশবাজিতে আলোকিত হয়েছে পশ্চিমের লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডার মায়ামি সমুদ্র সৈকত, শিকাগো, ডালাস সহ বিভিন্ন অঙ্গরাজ্য এবং রাজধানী ওয়াশিংটন ডিসির আকাশ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে লাখো মানুষ জড়ো হয়েছেন টাইম স্কয়ারে। এখানে বাড়তি নিরাপত্তা ছিল, কিন্তু নিরাপত্তার নামে কড়াকড়ি ছিল না। সবাই নির্বিঘ্নে উদযাপন করেছেন নতুন বছর। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, টাইম স্কয়ার, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সারা দেশে বই উৎসবে 35 কোটির নতুন বই বিতরণ, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বিনামূল্যে বই বিতরণে বিশ্বে উদাহরণ বাংলাদেশ, মন্তব্য বিশিষ্টজনদের। শীতের সকালে প্রাথমিকের হাজার হাজার শিশু এলেও নির্ধারিত আয়োজনে অনুপস্থিত প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। কারণ দেখালেন অসুস্থতার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ। 3রা জানুয়ারি শপথ নেবেন সংসদ সদস্যরা, তথ্য ইনুর। 10ই জানুয়ারির মধ্যে মন্ত্রিসভা, জানালেন ওবায়দুল কাদের। এবং মালিবাগে সড়ক দুর্ঘটনায় 2 নারী পোশাক শ্রমিক নিহত। প্রতিবাদে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, আগুন। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।